তটিনীকে বিজিতের হাত থেকে রক্ষা করলো তটিনীর ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত তটিনীকে ট্রিট করতে থাকে। ঠিক তখনই নন্দিনী বলতে থাকে, তুমি আমার বোনকে কি বলছিলে, আমার বোনের সঙ্গে কি কথা বলছিলে? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কোথায় না তো, আপনি ভুল শুনেছেন। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, না আমি সঠিকই শুনেছি, ওকে আপনি কি যেন বলছিলেন। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, না আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ওনার সঙ্গে এমনি কথা বলছিলাম, কোনো বাজে কথা বলিনি, কোনো হুমকি দেইনি। আমি কি হুমকি দেব ওনাকে? আমি কি ক্রিমিনাল? এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাইক নিয়ে আসে টটিনীকে যেখানে আক্রমণ করা হয়েছিল ঠিক সেখানে, আর সেখানে সে গুন্ডাগুলোকে মারতে থাকে। ঠিক তখনই নন্দিনী ফোন করে বলতে থাকে, আমি তোমার জন্য চা বানিয়েছি, তুমি আসলে ভালো হতো, আমি খুশি হতাম। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে আমি আসছি দিদি, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। চা তো আমি অবশ্যই খাবো, চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। এরপরে দেখা যায় ফোন কেটে দিলে লোকগুলো শিবপ্রসাদের দিকে এগিয়ে আসলে তখন লোকগুলোকে বেধড়ক মারতে শুরু করে শিবপ্রসাদ। এলোপাতাড়ি মারতে মারতে তাদেরকে একে একে রাস্তায় শুইয়ে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি হচ্ছি পরশুরাম, আমাকে দেখে সবাই ভয় পায়, আমি হচ্ছি সব ডনেদের ত্রাস, আর তোরা এসেছিস আমার সঙ্গে লড়াই করতে? তোদের এত বড় সাহস কি করে হয় আমার অর্ধাঙ্গিনীর উপরে নজর দিতে? আমার অর্ধাঙ্গিনীকে মারার সাহস তোরা কোথায় পেলি? তোদেরকে কে পাঠিয়েছে? কর্ণ চ্যাটার্জি নাকি শীতল নাকি বিজিত বলতো? তখন দেখা যায় লোকগুলো চুপ করে থাকে। এদিকে দেখা যায় টটিনী বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তায় চলে আসে, আর লোকগুলোকে এভাবে শুয়ে থাকতে দেখে, মাটিতে পড়ে থাকতে দেখে টটিনী অবাক হয়ে যায়। এরপরে নন্দিনী ফোন করে বলতে থাকে, টটিনী তুই আবার কোথায় গেলি? এক্ষুনি তো বাড়ি ফিরলি, এর মধ্যে আবার কোথায় গেলি? তখন টটিনী বলতে থাকে, আমার একটা ফোন এসেছিল একটা কাজের জন্য, আসলে আমি টেলার্সে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো সেখানে এসছি ব্লাউজটা নিতে। ওখানে নাকি ব্লাউজটা বানানো হয়ে গেছে, এই জন্য বললো যে দোকানটা নাকি বন্ধ করে দেবে, এই জন্য তাড়াতাড়ি আসতে। এরপরে দেখা যায় টটিনির ডিপার্টমেন্টের লোকজন এসে টটিনিকে ইশারা করে বলতে থাকে, তুমি চলে যাও, এদিকটা আমরা সামলে নিচ্ছি, আমরা ওদেরকে তুলে নিচ্ছি। এদিকে দেখা যায় লাট্টু নন্দিনীকে বলতে থাকে, মাসি আমাদের খুব খিদে পেয়েছে, মাম্মি তো এসে আবার বেরিয়ে গেল, আমাদের কিছু খেতে দাও। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমাদের আমি খেতে দিচ্ছি, তোমাদের আমি খাবার বানিয়ে দিচ্ছি, তোমরা কোনো টেনশন করো না। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, দিদি তুই ওদেরকে সামলে রাখ, আমি এক্ষুনি আসছি, একটু সময় দে আমাকে। এরপরে দেখা যায় টটিনির দিকে বিজিত এসে বন্দুক তাক করলে তখন টটিনির ডিপার্টমেন্টের লোক বিজিতকে মারার চেষ্টা করে। এরপরে দেখা যায় টটিনি ইশারা করে বলতে থাকে, এখন মেরো না, সময় হলে একদম মেরে দেব। এরপরে দেখা যায় লোকগুলো টটিনিকে বিজিতের হাত থেকে রক্ষা করে নেয়। এরপরে দেখা যায় নন্দিনী আবার টটিনিকে ফোন করে আর বলতে থাকে, টটিনি তুই কোথায়, তাড়াতাড়ি আয় না, বাচ্চাগুলো অনেক বায়না করছে, আমি তো আর তোর মতো করে ওদেরকে সামলাতে পারি না, তুই হচ্ছিস মা, তুই তো ওদেরকে ছোট থেকে মানুষ করেছিস, ওদের অভ্যাস বুঝিস, আমি তো আর বুঝি না, তাই তুই একটু যদি তাড়াতাড়ি আসতি ভালো হতো। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ দিদি আমি তাড়াতাড়ি আসবো, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, তুমি এ বাড়িতে এসে আমাদের আর যত্ন নিচ্ছ না, তোমার তো কথা ছিল আমাদের দু ভাই বোনকে দেখে শুনে রাখা, আমাদের টেক কেয়ার করা, তাছাড়া তো তোমার কোনো কাজ নেই। তবে তুমি কি কাজ করতে গেছো, কি কাজের জন্য বাইরে গেছো বলো তো? তখন টটিনি বলতে থাকে, মাম্মি একটু কাজে এসেছি, একটু পরে তো আসছি, তুমি তোমার মাসির সঙ্গে খেয়ে নাও, বুঝতে পেরেছো? এত 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 চিন্তা করো না, আমি এসে পড়বো। এরপরে নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, বাচ্চাগুলো তোকে না পেয়ে অস্থির হয়ে আছে। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ দিদি আমি তাড়াতাড়ি আসবো, তুই ওই দিকটা সামলে নে। এরপরে টটিনি বলতে থাকে,
থাকে, তোর বরের জন্য চা বানিয়েছি, ফোন করেছিলাম, বলল যে আসছে। তখন তটিনী বলতে থাকে, আচ্ছা ও গেলে চার সঙ্গে দুটো বিস্কিট দিয়ে দিস, ও খেয়ে নেবে, আর কিছু ওকে দিতে হবে না, আর কিছু খাবে না ও। এরপরে দেখা যায় তটিনীকে বাব্বা দেখতে পেলে তখন বাব্বা শীতলকে ফোন করে, আর শীতল বলতে থাকে, কি ও তটিনীকে শেষ করে দিয়েছো? তখন দেখা যায় বাব্বার বলতে থাকে, আমি তো লোক পাঠিয়েছিলাম, কিন্তু মাত্র দেখলাম তটিনী গাঙ্গুলি গাড়ি করে বেরিয়ে গেল, এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন দেখা যায় শীতল বলতে থাকে, কি বলছো এসব? তুমি তুমি নিজে যেতে পারোনি? তখন দেখা যায় বাব্বার বলতে থাকে, আমি গেলে তো আমাকে চিনে ফেলতো, কারণ আমাকে তো ও চেনে, তাই না? এই জন্যই আমি যাইনি, আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু ব্যাপারটা কেমন যেন উল্টে গেল। এরপরে দেখা যায় শীতল বিজিতকে ফোন করে, আর আড়াল থেকে সবকিছু শুনতে থাকে শিবপ্রসাদ। এরপরে বিজিত বলতে থাকে, তোমরা একটা কাজও করতে পারলে না? তোমাদের বললাম যে টটিনী গাঙ্গুলিকে শেষ করে দাও, তোমরা টটিনী গাঙ্গুলিকে শেষ করতে পারলে না। শেষ পর্যায়ে আমি নিজে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম কিছু লোক এসে টটিনী গাঙ্গুলিকে বাঁচিয়ে গাড়ি করে নিয়ে বেরিয়ে গেল। তখন শীতল বলতে থাকে, আপনি নিজেই করতে পারেন না, তবে আমাদের কেন শাসাচ্ছেন? আমাদের কেন বলছেন যে আমরা কোনো কাজ করতে পারি না? আপনি তো নিজে এসেছিলেন, তবে পারলেন না কেন? আমরা তো পারিই না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি কিন্তু এবার বেশি কথা বলছো শীতল, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই চলবে, বেশি ওভার স্মার্ট সাজার চেষ্টা করবে না। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে নিশা বলতে থাকে, কি হলো? কি বললো উনি? তখন দেখা যায় শীতল বলতে থাকে, উনি নিজেও এসেছিলেন টটিনী গাঙ্গুলিকে শ্যুট করার জন্য, কিন্তু পারেনি। হঠাৎ করে শেষ মুহূর্তে নাকি কিছু লোক এসে টটিনী গাঙ্গুলিকে বাঁচিয়ে নিয়ে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায়। তখন দেখা যায় নিশা বলতে থাকে, তবে তবে টটিনী গাঙ্গুলি কি সত্যিই কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? তখন শীতল বলতে থাকে, তুমি বুঝতে পারছো না? আমরা তো টটিনী গাঙ্গুলির ডিপার্টমেন্টেই দাঁড়িয়ে আছি, তবে তুমি কেন বুঝতে পারছো না যে টটিনী গাঙ্গুলি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কিনা? তোমাকে এটা বোঝাতে হবে। এরপরে দেখা যায় তখন নিশা বলতে থাকে, এটাও তো ঠিক, তাই না? যে টটিনী গাঙ্গুলি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু কিন্তু ও তো ডিপার্টমেন্টের থেকে আরো বড় উঁচু কোনো পদে থাকতে পারে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাড়িতে এলে তখন লাট্টু বলতে থাকে, পা তুমি কি ফাইট করেছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা, আজকেও ফাইট করতে হয়েছে। তখন লাট্টু বলতে থাকে, মাম্মিকে বাঁচিয়ে নিয়েছো তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আমি থাকতে কি তোমাদের কারো কিছু হতে পারে? তোমার পা যতক্ষণ আছে ততক্ষণ তোমাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তোমার পাকে ক্ষতি করে তারপরে তোমাদের কাছে এগোতে হবে, তার আগে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, জানো পা, মাম্মি না রিভলভার চালাতে জানে, কিন্তু মাম্মিকে দেখে আমার মাঝে মধ্যে খুব ভয় হয়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন পা, ভয় হয় কেন? ভয় পাবে না, একদম ভয় পাবে না, তোমার পা আছে না? এরপরে দেখা যায় ত্রিপর্ণা জিতকে বলতে থাকে, আচ্ছা এইসব কি হচ্ছে? আমার মেয়েটার বিয়ে আদৌ হবে তো? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, অবশ্যই হবে, অবশ্যই হতেই হবে। এরপরে দেখা যায় বিজিৎ বলতে থাকে, কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? তখন ত্রিপর্ণা বলতে থাকে, আমি তো তোমাকে বলিনি বাবা যে এরকম শুরু করেছে ওরা, এজন্য বলছিলাম যে ওরা কি আমার মেয়ের বিয়েটা আদৌ হতে দেবে? তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে, অবশ্যই হতে দেবে। হতে দেবে না কেন? আমি আয়ুষীকে ভালোবেসেছি, আর আয়ুষীকেই বিয়ে করব। আমাকে কেউ আটকাতে পারবে না। আর টটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি তো নয়ই, ওরা যতই জেলাস ফিল করুক, ওরা কিছুতেই আমাদের বিয়েটা ভাঙতে পারবে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, শোন বলরাম, এই দিকটা আমি সামলে নিয়েছি, আর তোকে আমি বলে রাখলাম সবটা নজরে নজরে রাখবি। এই বিজিত লাহিড়ী মোটেও কোনো সুবিধার লোক নয়। আমি এবার বুঝতে পেরে গেছি বিজিত লাহিড়ী শীতলের সঙ্গে কানেক্টেড, ও সবসময় শীতলের সঙ্গে যোগাযোগ করছে, শীতলের সঙ্গে কথা বলছে, শীতলকে টটিনীকে উড়িয়ে দেওয়ার পারমিশন দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি টটিনীকে বাঁচিয়ে নিয়েছি। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, এইরা যে কত বড় একটা র্যাকেট আমরা বুঝতে পারছি না, এই র্যাকেটটা যে কোথায় কোথায় জড়িয়ে আছে এটা তো আমরা বুঝতেই পারছি না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, র্যাকেটটার মাথায় বসে আছে কর্ণ চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জিকে যেভাবে
যেভাবেই হোক এর মাথা থেকে নামাতে হবে। এরপরে জিৎ বিজিতকে বলতে থাকে, বিজিত এখন আমরা কি করব বলো তো? বিয়েটা তো যেভাবেই হোক হতেই হবে, তাই না? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার, বিয়ে নিয়ে কি কথা হচ্ছে? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তোমার বউ যা শুরু করেছে, মনে হচ্ছে আমার মেয়ের বিয়েতে কোনো একটা বিঘ্ন ঘটাবে। এতগুলো গেস্টের সামনে আমাদের আমাদের লজ্জা শরম সব মাটিতে মিশিয়ে দেবে। এই জন্য ভাবছিলাম যে তোমরা সত্যিই কি এখানে বিয়ে খেতে এসেছো, নাকি কোনো অঘটন ঘটাতে এসেছো, কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি হয়তো ভুল করছেন, আমি কিন্তু এখানে আসতে চাইনি। আপনারা আপনারা আপনাদের বাড়ির মেয়েকে আসতে বলেছেন বলে আপনাদের বাড়ির মেয়ে এসেছে, তাই সেক্ষেত্রে আমি আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে আসি, আমি কিন্তু এ বাড়িতে এসে পড়ে নেই। সো আমাকে এসব কথা বলে আমাকে আমাকে ছোট করার চেষ্টাও করবেন না। এরপরে লাট্টু বলতে থাকে, পা তুমি ওদের কথায় কিছু মনে করো না, তুমি তুমি বাড়িতে ফিরে যাও, মাম্মি তো নেই।